দেখ, আজকে হচ্ছে তোদের সফটওয়্যারের সেকেন্ড ক্লাস। আমরা আজকে করব ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল। দেখ, আমরা এবার যেটা শিখবো, আগের দিন তো জাস্ট একটা ইন্ট্রো হয়েছিল আগের ক্লাসটাতে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে কোনো সফটওয়্যার বানাই, মানে কি প্রসেস আমরা ফলো করি কোনো সফটওয়্যার বানানোর জন্য, সেই প্রসেসে কীভাবে কাজটা হয় বা কী ফ্লোতে কাজটা হয়। বেসিক্যালি বিভিন্ন রকম মডেল আছে আমাদের কাছে, অনেক রকম মডেল আছে, যেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। সেই মডেলগুলো থেকে কোনো একটা মডেল চয়েস করে সেই মডেলগুলো দিয়ে আমরা সফটওয়্যারটা বানাই। এবার সেই মডেলগুলোর ওয়ার্ক ফ্লোগুলো আমাকে বুঝতে হবে, আর মোটামুটি এই মডেলগুলো থেকে কোশ্চেন আসে। শর্ট নোটে আসতে পারে পুরো মডেলটাই, যদিও একটু কম আসে পুরো মডেলটা, কারণ অনেকটা লিখতে হয় তার জন্য। তো সেদিক থেকে একটু কমই আসে, তাও বলা যায় না, চলে আসতে পারে শর্ট নোটস হিসেবে পুরো একটা মডেল। তো আপাতত আমরা এখন প্রথমে পরপর প্রত্যেকটা মডেল শিখবো, যে প্রত্যেকটা মডেলে আমি কিভাবে কোনো কাজ করি বা কিভাবে ডিসাইড করা হয় যে কোনটার পর কোন কাজ হবে বা কেন হবে সেই কাজটা, বা কার পরে কোন কাজটা করলে আমার ফ্লোটা ঠিকঠাক চলবে। এই পুরো জিনিসটাই আমরা দেখব বিভিন্ন রকম মডেল দিয়ে। বেসিক্যালি আমরা সফটওয়্যারটা কীভাবে বানাই সেটাই মডেলগুলো দিয়ে দেখতে পাবো। তো ওয়াটারফল মডেলটা আমি একবার একটু এঁকে নিই মানে জাস্ট একটু লেখা আর কি। দেখ, এটা হচ্ছে আমার ওয়াটারফল মডেল। ওয়াটারফল নাম কেন? কারণ এই যেমন ধর মানে ওয়াটারফলের মতো নাম ছিল, তাই জন্য নামটা হচ্ছে ওয়াটারফল মডেল। দেখ, ওয়াটারফল মডেল হচ্ছে আমাদের সবথেকে পুরনো মডেল, যে মডেল দিয়ে আমরা সফটওয়্যার বানাই। বেসিক্যালি এখন যদি বলিস, এখন এই মডেলে সফটওয়্যার বানানো হয় না, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা থিওরিটিক্যাল মডেল হিসেবেই এখন রয়ে গেছে। কিন্তু যেহেতু এটা একটা বেসিক মডেল, এটা দিয়ে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শুরু, তো আমাদের এটা শিখতে হবে আর এটা সম্পর্কে জানতেও হবে কীভাবে এখানে কাজগুলো হচ্ছে। আচ্ছা, তাহলে শুরু করছি। ধর আমাদের যে ফার্স্ট স্টেপ ওয়াটারফল মডেল, এটাই ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল বলছি। ফার্স্ট স্টেপ হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। যেটা আমরা ফার্স্ট স্টেপ করি সেটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। মানে কি? মানে আমার যখন কোনো সফটওয়্যার বানাতে হবে, বা ধর যখন আমাকে কোনো কাস্টমার আমার কাছে এসে আমাকে কোনো সফটওয়্যার বানানোর জন্য অ্যাপ্রোচ করবে,
তখন আমি কি করব, তখন আমি যেটা করব সেটাকে বলা হয় ফিজিবিলিটি স্টাডি। মানে আমি সেই সফটওয়্যার করার কাজটা নেব কি নেব না, বা সফটওয়্যারটাকে আমি বানাতে পারবো কি বানাতে পারবো না, বা সফটওয়্যারটা বানানোর জন্য আমার কী কী দরকার হবে সেগুলো আমার কাছে আছে কি না, মানে সব দিক দিয়ে সফটওয়্যারটা বা এই কাজটা আমার কাছে ফিজিবল কি না, এই যে একটা ক্যালকুলেশন বা এস্টিমেশন, এই জিনিসটাকেই বলছি আমি ফিজিবিলিটি স্টাডি। যে আমার কাছে আমি যে কাজটা নিতে চলেছি এই কাজটা আমার কাছে ফিজিবল হচ্ছে কি সেটা চেক করা, একবার নয় ইনফ্যাক্ট বারবার চেক করা যে এই যে কাজটা আমি নিতে চলেছি সেই কাজটা আমার জন্য কতটা ফিজিবল। আমার প্রজেক্টে এই যদি প্রজেক্টটা আমি নিই সেটা আমার এমপ্লয়ীদের জন্য বল, বা আমার ইনকামের দিক দিয়ে বল, আমার প্রফিটের দিক থেকে বল, বা আমার কাছে যে টাইমটা দেবে সেই টাইমের দিক থেকে ভাব, সব দিক থেকে আমার কাছে এই প্রজেক্টটা আমার কাছে ফিজিবল হচ্ছে কি না সেটা চেক করা সবার আগে দায়িত্ব। কারণ আমি যদি এবার প্রজেক্টটা শুরু করে দিই কাজ, তারপরে তো আমি চেক করতে পারবো না যে আমি ধর একটা প্রজেক্টের জন্য সাইন করে ফেললাম, আমি কাজটা নিয়ে নিলাম, তারপর কি আমি অর্ধেক করার পর বলতে পারবো যে না আমি আর করতে পারছি না, আমার এই প্রবলেম আছে, এইগুলো আমি আগে ভেবে দেখিনি, এখন মনে হচ্ছে। এটা নিশ্চয়ই সম্ভব না, কারণ এটা একটা প্রফেশনাল জায়গা। সেখানে তুই একবার যদি তুই কমিটমেন্ট করে দিচ্ছিস তার মানে তুই সেটাকে ডেলিভার করছিস, সেটাই যে কোনো ক্লায়েন্ট বা কাস্টমার এক্সপেক্ট করছে। আর সেটাই একটা গুড কাস্টমার আর ডেভেলপারের রিলেশনশিপটাকে ভালো করবে। তো আমাদের সেই জিনিসটাকে খুব মাথায় রাখতে হবে। তাই জন্য সবার আগেই কাজ হচ্ছে যে আমি যদি পারি তো হ্যাঁ বলবো, যদি না পারি তো না বলে দেবো। ওই পারবো কি পারবো না ওই ডিলেমাতে আমি কখনোই যাব না। তাই সবার আগে যে কাজটা আমি করব সেটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। তো ফিজিবিলিটি স্টাডি বলতে কি বলছি, ফিজিবিলিটি স্টাডি বলতে আমি বিভিন্ন রকমভাবে অ্যানালিসিস করে দেখব যে আমার কোনো প্রবলেম আছে কি না, বা প্রবলেম থাকলেও সেটাকে আমি কি রিজলভ করতে পারবো কি না, সেই প্রবলেমটা রিজলভ যদি না করতে পারি তাহলে তার জন্য কোনো আমার কাছে অন্য কোনো অপশান আছে কি না সেটাকে রিজলভ করার বা সেটাকে বাইপাস করার, সেই সব জিনিসগুলোকে আমাকে চেক করতে হবে। চেক করে দেখতে হবে যে আমার কাছে এই প্রজেক্টটা ফিজিবল হচ্ছে কি না। বেশ বেশ কয়েক রকমভাবে আমরা স্ট্র্যাটেজি ইউজ করতে পারি। যেমন ধর যদি আমি একটা স্ট্র্যাটেজি ইউজ করতে পারি যে আমি শুধুমাত্র কিছু ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস যেগুলো ধর কাস্টমার দিচ্ছে সেগুলোকে নিয়েই আমি আমি প্রথমে ভেবে দেখলাম যে ধর একটা বড় একটা প্রজেক্ট দিচ্ছে করার জন্য, তো সেখানে নিশ্চয়ই বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস থাকবে, বেশ কিছু থাকবে যেগুলো হয়তো কিছু এক্সট্রা কাজ বা কিছু হয়তো মানে লেস ইম্পর্টেন্ট জিনিসপত্র। আমি কি করতে পারি, যখন এই ফিজিবিলিটি স্টাডি করছি সেটাকে সেই স্টাডিটা করার সময় টাইমটাকে অনেক বেশি না নিয়ে যদি আমি খুব অল্প টাইমে সেই স্টাডিটা করতে চাই, তখন আমি যেটা করি, তখন যে স্ট্র্যাটেজিটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে আমি ধর একটা বেশ কিছু ইম্পর্টেন্ট যে রিকোয়ারমেন্টসগুলো যেগুলো আমাকে দিয়েছে কাস্টমার সেগুলোকে নিয়ে আমি চেক করে করে দেখলাম যে সেগুলো আমার কাছে ফিজিবল কিনা। যদি দেখছি হ্যাঁ যে সেইগুলো করতে আমার কাছে কোনো প্রবলেম আসছে না, তখন আমি বলে দিতে পারি যে হ্যাঁ ঠিক আছে এই প্রজেক্টটা আমার কাছে ফিজিবল আছে। এই একটা স্ট্র্যাটেজি হতে পারে। আর আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে যে ধর আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্রবলেম আমার কাছে আসছে, তাহলে আমি তখন কি করব, তখন আমি চেক করে দেখতে পারি যে যত ডিফারেন্ট পসিবিলিটি থাকতে পারে যে ওই প্রবলেমগুলোকে সলভ করার, সেটা আমি একা করতে পারি বা 10জন এমপ্লয়িকে নতুন করে নিয়ে করতে পারি, বা অন্য কোনো একটা কোম্পানির সঙ্গে টাই আপ করে যেটাকে আমরা ভেন্ডার বলি তাদেরকে নিয়ে করতে পারি। মানে প্রবলেমটাকে আমি একা সব যেহেতু করতে পারছি না, তো বেশ কিছু ডিফারেন্ট অপশানস ইউজ করে বা ডিফারেন্ট স্ট্র্যাটেজিস নিয়ে আমি প্রবলেমগুলোকে সলভ করার জন্য অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারলাম যে কী কী প্রবলেম আছে আমার, তারপর সেটাকে সলভ করার কথা ভাবতে পারলাম। এই একটা স্ট্র্যাটেজি থাকতে পারে যে যদি আমি ভেবেই নিই যে আমি নেব, তাহলে এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। আরেকটা স্ট্র্যাটেজি এটাকে বলা হয় যে ধর আমার অ্যাপ্রক্সিমেট এস্টিমেট করার জন্য আমি দেখতে পারি যে আমার কী কী বেনিফিটস আছে বা কী কী শর্টকামিংস আসছে। মানে এই যে বেনিফিটসটা ভাবা বা শর্টকামিংগুলো নিয়ে ভাবা, এইগুলো আমরা ভাবতে পারি, এইগুলো আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করি কিছু কিছু প্যারামিটার দেখে। কীরকম প্যারামিটার, মানে ধর আমি ভাবি যে আমি চেক করি যে আমার কীরকম রিসোর্সেসের রিকোয়ারমেন্ট আছে।
যে ওই কাজটা করতে আমার যা যা রিসোর্স তাদের দিয়ে কাজ হয়ে যাবে তো। মানে ধরো আমার কোনো একটা কাজ করতে আমার 10জন রিসোর্স লাগছে বা লাগবে, আমি প্ল্যান করে দেখলাম। তো এবার 10জনের মধ্যে 10জনই সেই কাজটা জানে কিনা সেটা একটা বড় ব্যাপার। যদি না জানে তাদেরকে ধরো আমাকে কোর্স করাতে হবে, তাদেরকে শেখাতে হবে, তার জন্য আমাকে আলাদা খরচ লাগবে। তো সেই দিক থেকে আমার বেনিফিট আসছে কিনা সেটা আমাকে চেক করতে হবে, যে আমার যে রিসোর্সেসগুলো আছে, যে আমার ডেভেলপার্সরা আছে, তারা সেই কাজটা ঠিকঠাক করতে পারছে কিনা বা তার জন্য কম্পিটেন্ট কিনা সেটা আমাকে দেখতে হবে। কারণ সেই দিকটা হচ্ছে আমার বেনিফিট চেক করার দিক। যদি তাদের প্রতি আমার অনেক খরচ হয়ে যায় তাহলে তো আমার লাভ তেমন থাকবে না। যদি দেখছি সবাই কম্পিটেন্ট আছে তাহলে মানে আমার খরচ নেই সেই ক্ষেত্রে, বা সেই রিসোর্সের জন্য আমার কোনো এক্সট্রা খরচ পড়ছে না। তো সেটা একটা প্যারামিটার থাকতে পারে, যে রিসোর্স কী রিসোর্স আছে সেই হিসাবে আমি চেক করতে পারি যে আমার বেনিফিট হচ্ছে কি হচ্ছে না। তারপরে ডেভেলপমেন্টের জন্য যে কস্টটা আছে, এই যে ডেভেলপমেন্ট করার জন্য যে কস্টটা দিচ্ছে আমার কাস্টমার, সেই কস্টটা আমার কাছে কম হচ্ছে না বেশি হচ্ছে সেটা আমাকে চেক করতে হবে। যে আমাকে যদি কম টাকা দেয় আমি নিশ্চয়ই রাজি হবো না করতে, কারণ আমি রিসোর্সেস লাগাবো, একটা টাইম পিরিয়ড সেখানে আমি ইনভেস্ট করব। তো তারপরে যদি আমি সেইভাবে আমার কস্টটা ঠিকঠাক না ওঠে বা আমার কোনো বেনিফিট না হয় তাহলে তো আমার লাভ নেই না কোনো। তখন আমি ভেবে দেখবো যে আমি প্রজেক্টটা নেবো কি নেবো না। তার মানে আমার এই যে কস্ট অফ ডেভেলপমেন্টটাও একটা বড় ইস্যু, যে কস্টটাও আমাকে চেক করতে হবে যে আমার ফিজিবল হচ্ছে কি হচ্ছে না। আর হচ্ছে ডেভেলপমেন্ট টাইম, এটাও একটা হিউজ ইস্যু, যে ডেভেলপমেন্ট টাইমটা আমি ঠিকঠাক পাচ্ছি কি না। কারণ ডেভেলপমেন্ট টাইমের উপর তো আমার পুরো প্রজেক্টটা ডিপেন্ড করছে। যে ধরো আমার একটা বড় প্রজেক্ট দিয়ে আমাকে 3 মাস টাইম দিচ্ছে, তো আমার পক্ষে যেহেতু সম্ভব না সেটা 3 মাসে কমপ্লিট করা, তো আমি তার মানে সেই কাজটা করতে পারবো না 3 মাসের মধ্যে। তো আমাকে যদি সেই কাজটা করতে হয় তাহলে আমাকে বলতে হবে যে না 3 মাসে এটা সম্ভব না, আমাকে 6 মাস কি 7 মাস টাইম দিতে হবে, তবে আমি সেটা করতে পারবো। তাই এই টাইমটাও আমার খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যে আমাকে কতটা টাইম দেওয়া হচ্ছে করার জন্য, বা কতটা টাইমিং আমি পাচ্ছি কাজটা করার জন্য। তো সেই ডেভেলপমেন্ট টাইমটাও আমাকে দেখতে হবে। তাহলে এই 3টে প্যারামিটার, টাইম, রিসোর্স আর হচ্ছে কস্ট, এই তিনটেকে নিয়ে আমাকে, যদি আমি এই 3টে প্যারামিটার নিয়ে ভাবি তাহলেও আমি আমার ফিজিবিলিটি স্টাডিটা করতে পারবো, যে 3টে প্যারামিটারের মধ্যে আমার কীরকম কী ব্যাপার স্যাপার হচ্ছে। তাহলে এই হলো কি আমার ফিজিবিলিটি স্টাডি। ঠিক আছে, তাহলে ফিজিবিলিটি স্টাডি করে আমি ডিসাইড করলাম যে আমি প্রজেক্টটা নেব। ঠিক আছে, তাহলে তারপরের স্টেপ কি? তারপরের স্টেপ হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস অ্যান্ড স্পেসিফিকেশন। এবার তাহলে আমাকে কি করতে হবে? এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, মানে আমার যে কাস্টমার, এবার তার কাছ থেকে আমার রিকোয়ারমেন্টটাকে গ্যাদার করতে হবে, যে ও ঠিক কীরকম প্রজেক্টটা বানাতে চায় বা সফটওয়্যারটা কীরকম বানাতে চায়, তাতে কী কী দরকার নেই, ইচ অ্যান্ড এভরি ডিটেল আমাকে নিতে হবে কাস্টমারের কাছ থেকে। সেই রিকোয়ারমেন্টসগুলো, ওর যা যা রিকোয়ারমেন্ট সেগুলোকে আমাকে গ্যাদার করতে হবে এক জায়গায়। সেই গ্যাদার করে আমাকে ধর কোথাটা লিখে রাখলাম, কি কোনো একটা জায়গায় আমি রিকোয়ারমেন্টসগুলোকে রাখলাম। এবার ধর এই যে রিকোয়ারমেন্টস, আমি অনেক রিকোয়ারমেন্টস হয়তো নিশ্চয়ই আমাকে থাকবে, যে কোনো একটা সফটওয়্যার বানাতে গেলে রিকোয়ারমেন্ট নিশ্চয়ই অনেকই থাকবে। তো সেই সফটওয়্যার বানানোর জন্য যে রিকোয়ারমেন্টসগুলো আমি নিলাম, সেই রিকোয়ারমেন্টসগুলো ঠিকঠাক দিয়েছে কি না সেটা চেক করার জন্য আমাকে রিকোয়ারমেন্টের অ্যানালিসিস করতে হবে। কি বলছি, যে আমার এই যে রিকোয়ারমেন্টসগুলো আমি পেয়েছি, সেই রিকোয়ারমেন্টসগুলো আমার ঠিকঠাক আছে কি না, বা এই যে রিকোয়ারমেন্টসগুলো এতগুলো আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছে সেগুলোকে নিয়েই তো আমাকে ফার্দার কাজ করতে হবে, তাই না? যে ওই রিকোয়ারমেন্টসগুলোকেই নিয়েই আমাকে একটা সফটওয়্যার বিল্ড করতে হবে। তাহলে ওই রিকোয়ারমেন্টগুলোই আমরা যে বেসিক, সেগুলো ঠিক থাকা খুব জরুরি। তাই জন্য সেই রিকোয়ারমেন্টসগুলো তো গ্যাদার করার পরে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আমাকে ধরে ধরে কী করতে হবে, অ্যানালিসিস করতে হবে যে রিকোয়ারমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা। বাট ঠিকঠাক আছে কিনা মানে কী ব্যাপারটা, মানে ধর ইনকমপ্লিট আছে কিনা, এটা একটা রিকোয়ারমেন্টের প্যারামিটার বা ক্রাইটেরিয়া থাকতে পারে, যে আমার
কোনো রিকোয়ারমেন্ট ইনকমপ্লিট আছে কি না, যে আমার কাস্টমার কোনো ইনকমপ্লিট রিকোয়ারমেন্ট দিয়ে যায়নি তো। কারণ দেখ, ইনকমপ্লিট যদি রিকোয়ারমেন্ট থাকে আর সেটা যদি আমি এখন চেক করে না নিই, পরে আমার খুব অসুবিধা হবে যখন আমি বিল্ড করতে যাব। তাই জন্য সেটা আগে থেকেই চেক করে নেওয়া দরকার যে আমার রিকোয়ারমেন্টটা ইনকমপ্লিট নয়তো। আচ্ছা, আর একটা হতে পারে ইনকনসিস্টেন্ট রিকোয়ারমেন্ট হতে পারে। ইনকনসিস্টেন্ট মানে ধর এমন কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে যেগুলো হয়তো অন্যগুলোর বা অন্য কোনো পার্টের সঙ্গে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। তার মানে সেটাও আমার কাছে ঠিকঠাক নয়। আমার কাছে যেগুলো সিম্পল, যেগুলো আমি খুব ভালো করে বুঝতে পারছি, যেগুলো নিয়ে আমার কোনো কনফিউশন নেই, কোনো কন্ট্রাডিকশন নেই, সেগুলোকেই আমি একদম ঠিকঠাক রিকোয়ারমেন্ট বলে ধরতে পারবো। তার মানে আমাকে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করার সময় এই ইনকমপ্লিটনেস বা ঠিকই বলেছি, ইনকনসিস্টেন্সি, এই সবগুলোকে আমাকে খুব ভালো করে চেক করে নিতে হবে প্রথমে যখন আমি অ্যানালিসিস করলাম। আচ্ছা, তাহলে আমি অ্যানালিসিস তো করে ফেললাম, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে বলা হয় স্পেসিফিকেশন। আচ্ছা, তো এই স্পেসিফিকেশন ব্যাপারটা কি? স্পেসিফিকেশন হচ্ছে যে ধর, যেটাকে বলা হয় সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশান। এটা অ্যাকচুয়ালি একটা ডকুমেন্ট। কীরকম? এই ডকুমেন্টের মধ্যে আমার যত কাস্টমারের রিকোয়ারমেন্ট আছে সেই সব কটা রিকোয়ারমেন্টকে আমি লিখে রাখি। এই ডকুমেন্টটার মধ্যে আমি পুরো কাস্টমারের যে রিকোয়ারমেন্ট সেটাকে আমি খুব সুন্দর করে গুছিয়ে লিখে রাখি। তারপরে কি করা হয়, এই ডকুমেন্টটাকে অ্যাপ্রুভ করানো হয় কাস্টমারকে, যে দেখো আমি এই ডকুমেন্টটা বানিয়েছি, তোমারও ঠিক এই ইচ্ছে তো, মানে এই চাহিদাই আছে তো, বা এই রিকোয়ারমেন্টসগুলোই আছে তো। তো যখন কাস্টমার সেটাকে রিভিউ করে দেখে যে হ্যাঁ হয়তো সবই ঠিক আছে, বা কিছু মনে হলো তাহলে অ্যাড করে দিল, বা কিছু ডিলিট করে দিল, সেসব করে নিয়ে তারপর যখন ফাইনাল এই ডকুমেন্টটা তৈরি হয়ে যায়, তখন কি করে, তখন কাস্টমার আর ডেভেলপার দুজনেই ওখানে একটা সাইন করে, অ্যাজ একটা মিউচুয়াল এগ্রিমেন্টের মতো কাজ করে এই এসআরএস ডকুমেন্টটা। যে এই ডকুমেন্টটাই হচ্ছে আমার একটা এগ্রিমেন্ট, যে কাস্টমার জেনে গেল আমি এই জিনিসগুলো বানাতে দিয়েছি, ডেভেলপার জেনে গেল যে আমি এই জিনিসগুলো বানাতে চলেছি। তার মানে এটা একটা অ্যাজ আ কন্ট্রাক্ট হিসেবে কাজ করে কাস্টমার আর ডেভেলপারের মধ্যে। কারণ এটা যদি না থাকে, তাহলে ধর কাস্টমার যখন আমি ডেলিভারি দেবো তখন ধর 5 মাস 6 মাস হয়ে গেছে, তখন কাস্টমারের মনেও নেই হয়তো সেই ডিটেলে কী কী রিকোয়ারমেন্ট দিয়েছিল। তার তখন তো মনে হতে পারে আমি তো এটা বলেছিলাম, এটা কেন হয়নি, বা আমি তো এটা বলিনি, এটা কেন হয়েছে। তো এই যে কন্ট্রাডিকশনটা, এইটা যেন না আসে, তার জন্যই এই কন্ট্রাক্টটা হওয়া দরকার, যেটাকে বলছি এসআরএস ডকুমেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এই স্টেপ 2ও কমপ্লিট। এবার চলে আসছে ডিজাইন ফেজ। এবার তাহলে আমাকে সফটওয়্যারটাকে ডিজাইন করতে হবে, যে আমি কীভাবে সফটওয়্যারটাকে বানাবো। এবার এই ডিজাইনটা করার জন্য আমি রিকোয়ারমেন্টসগুলো তো পেয়েই যাবো এসআরএস ডকুমেন্ট থেকে। এবার এই ডিজাইনিংটা দুরকমভাবে করা যেতে পারে। একটাকে বলা হয় ট্র্যাডিশনাল ডিজাইন, আরেকটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। নর্মালি ট্র্যাডিশনাল ডিজাইনটাই সবথেকে বেশি পপুলার, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডেটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে যেটা আমরা করি। আমরা এটা ডিটেলে শিখবো, ডেটা ফ্লো ডায়াগ্রাম আমরা কীভাবে বানাই, কীভাবে বানাতে হয়, কারণ এটা এক্সামে খুব আসে, ডেটা ফ্লো ডায়াগ্রাম বানিয়ে দেখাও। তো সেটা আমরা ডিটেলে শিখবো, সেটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। তো আমরা এই যে ডিজাইনিং ফেজে ট্র্যাডিশনাল ডিজাইন হিসাবে ডেটা ফ্লো ডায়াগ্রাম বানাই, যেমন ধরো আমরা সবাই ফ্লো চার্ট করেছি সিতে। সো সিতে ফ্লো চার্ট কীভাবে করতাম, যে একটার পর একটা স্টেপ, এই স্টেপ থেকে যদি ইয়েস হয় এদিকে যাব, নো হলে ওইটা করব, বা ইনপুট নেব কীভাবে, লুপে চলবে কীভাবে, এইগুলো কী ছিল, একটা ফ্লো চার্ট আমি শিখেছিলাম। যে ফ্লো চার্ট অ্যাকচুয়ালি কী করে, একটা ফ্লোকে দেখায় যে কীভাবে ফ্লোটা চলছে, তাই না? ডেটা ফ্লো ডায়াগ্রামও অনেকটা সেরকমই, যে কীভাবে ফ্লোটা চলছে বা কীভাবে কাজটা চলছে, কোথা থেকে কোথা ডেটা যাচ্ছে, সেই ডেটাটা গিয়ে কী চেঞ্জ করাচ্ছে বা কী মডিফাই করাচ্ছে, সেই সব জিনিসের একটা ডিজাইন, মানে একটা পিক্টোরিয়াল ভিউ বলতে পারিস। সেই পিক্টোরিয়াল ভিউ আমরা বানিয়ে দিই সেই প্রজেক্টটার জন্য বা সেই সফটওয়্যারটার জন্য। কারণ দেখ, তুই ভেবে দেখ, ধর তুই একটা সেম গল্প তুই বইতে পড়েছিস আর সেই গল্পটারই তুই সিনেমা দেখেছিস। তো খুব স্বাভাবিকভাবেই আমাদের বইতে পড়া গল্পটার থেকে সিনেমাতে দেখা গল্পটা অনেক বেশি ভালো মনে থাকে। কেন? কারণ সেটার
কারণ আমরা পিক্টোরিয়াল ভিউটা অনেক বেশি মেমোরাইজ করতে পারি। এখানে মেমোরাইজের কথা আসছে না, আমি জাস্ট এক্সাম্পলটা দিলাম কারণ বোঝানোর জন্য, দুটো ডিফারেন্সটা বোঝানোর জন্য। যে আমার ধর ডকুমেন্টসে সব লেখা আছে যে কি হবে না হবে, কিন্তু তাও সেটা যদি একটা ছবিতে রিপ্রেজেন্টেশন থাকে তো সেটা খুব ভালো করে বোঝা যায়। কারণ দেখ, কাস্টমার যে আমার কাছে এসেছে অফারটা নিয়ে, তার কিন্তু কোনো টেকনোলজিক্যাল নলেজ নেই। সে কিন্তু জানে না আমি সেটা জাভা দিয়ে করবো না সি দিয়ে করবো না সি প্লাস প্লাস, আর তার সেটা নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। সে শুধুমাত্র একটা বিজনেস ভিউ দেখতে চায় বা একটা রিপ্রেজেন্টেশন দেখতে চায় যে আমি যেটা বানাতে চলেছি। তার জন্য বেসিক্যালি আমার ডিজাইনটা বানাই। যে ডিজাইনটা করা হয় কেন, কারণ একটা যাতে যে কিচ্ছু জানে না, একটা টেকনিক্যাল নলেজ যার নেই, তাকেও যেন খুব সহজভাবে বোঝানো যায় যে কী কাজ আমি করতে চলেছি। তাহলে এটা হলো ডিজাইনিং ফেজ। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসছে কি কোডিং অ্যান্ড ইউনিট টেস্টিং। আচ্ছা, কোডিংয়ে তো অবভিয়াসলি কিছু বলার নেই। কোডিংয়ে আমরা শুধুমাত্রই প্রোগ্রামিং লিখবো, যে সফটওয়্যারটা আমি বানাবো, যেভাবে আমি বানাতে চাই, সেই যে ল্যাঙ্গুয়েজে আমি বানাই, যা সফটওয়্যার ইউজ করি সেটা দিয়ে আমি সফটওয়্যারটা বানাবো, তার জন্য আমি পুরো কোডিং করবো। এবার ধর যেহেতু কোনো বড় সফটওয়্যার, তো সেই সফটওয়্যারটা কোডিং করার পরে হয়তো 20,000 30,000 লাইনের সফটওয়্যার হয়ে গেছে একটা। তো 20-30,000 লাইনের যদি একটা প্রোগ্রাম হয় আমার কাছে, সেটাকে আমাকে কী করতে হবে, টেস্ট করতে হবে। এবার সেটা কীভাবে টেস্ট করবো, ভাব এটা 20,000 লাইনের একটা প্রোগ্রাম, সেটাকে যদি তুই টেস্ট করতে চাস, যেই টেস্ট করতে যাবি ধর প্রচুর তার মধ্যে হয়তো এরর আসবে। এবার এই 20,000 লাইনের মধ্যে কোথায় এরর আছে কোথায় নেই সেটা খুঁজে বার করা মানে একটা অসম্ভব ব্যাপার। সেটা মানে সত্যি সেটা খুঁজে বার করা খুবই একটা কঠিন ব্যাপার। তো তাই জন্য ওই রকমভাবে 20,000 লাইন একসাথে রান বা এক্সিকিউট না করে আমরা কি করি, ওই 20,000 লাইনকে মানে ওই পুরো প্রোগ্রামটার ইউনিট টেস্টিং করি। এবার ইউনিট টেস্টিং ব্যাপারটা কি, দেখ ইউনিট টেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আমরা কি করি, ওই 20,000 লাইনকে ছোট ছোট ইউনিটে ভেঙে ফেলি। যেমন ধর 20,000 লাইন, তো আমরা ধর 20টা করে লাইনের 20টা লাইনের একটা করে ইউনিট বানালাম। যে প্রথম 20টা লাইনে ইউনিট 1, তারপরে 20টা লাইন ইউনিট 2, তারপরে 20টা ইউনিট 3, তারপরে 20টা ইউনিট 4, তারপরটা ইউনিট 5। এইভাবে আমি 20,000টা লাইনকে ইউনিট করে করে ভেঙে নিলাম ছোট ছোট ইউনিটে। তার মানে কি হচ্ছে, আমি প্রত্যেকটা পুরো 20,000টা লাইনকে আমি ছোটো ছোটো ইউনিটে ভেঙে নিয়েছি। এবার দেখ, এবার আমি কি করব, প্রত্যেকটা ইউনিটকে আমি সেপারেটভাবে টেস্ট করব। কারণ দেখ, আমি যদি 20টা লাইনের মধ্যে টেস্ট করি, তাহলে সেখানে আমার কোথায় একটা সেমিকোলন মিস হয়েছে সেইটা খোঁজাটা কত সোজা ব্যাপার। কারণ 20টা লাইন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটা আমি ইনফ্যাক্ট যদি মানে ডিবাগও না করি, আমি চোখে দেখেই হয়তো বলে দিতে পারবো যে এইখানে একটা এরর আসতে পারে, এখানে একটা এরর আসতে পারে। আর সেটাকে যদি আমি এক্সিকিউট করি, আমি তাহলে খুব ভালো করে দেখে নিতে পারবো যে কোথায় এররটা আসছে। আর সেটাকে ডিটেক্ট করা, সেটাকে রিজলভ করা খুব সোজা একটা কাজ হয়ে যায় তখন। তাই জন্য আমরা কি করি, ইউনিট টেস্ট করি। তাহলে এইভাবে পুরো 20,000 লাইন একসাথে টেস্ট না করে, সেগুলোকে আমি ছোটো ছোটো ইউনিটে ভাগ করে একসাথে ছোটো 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 করে আমি টেস্ট করতে থাকি, সেটাকেই আমি বলছি ইউনিট টেস্টিং। প্রত্যেকটা ইউনিটকে আমি আলাদা আলাদা করে টেস্ট করে রাখি। ঠিক আছে, তাহলে এইভাবে হলো আমার ইউনিট টেস্টিং। নেক্সট কাজ কি, ইন্টিগ্রেশন অ্যান্ড সিস্টেম টেস্টিং। আচ্ছা, আমার তো দেখ তার মানে 20,000 লাইনের যে প্রোগ্রাম ছিল সেটাকে আমি ইউনিটে ভাগ করেছিলাম। ইউনিটে ভাগ করার পরে সেগুলোকে টেস্ট করে ফেলেছি। তাহলে এবার টেস্ট করে ফেলেছি মানে নিশ্চয়ই সেগুলোকে এরর ফ্রিও করে ফেলেছি। তাহলে এবার আমার কাজ কি, এবার তো আমাকে সেগুলোকে ইন্টিগ্রেট করতেই হবে, তাই না? এবার ইন্টিগ্রেট করতে হলে মানে দেখ, আমার তো 20,000 লাইন একসঙ্গে চলবে, আলাদা আলাদা তো ইউনিটটাতে চলবে না, যখন চলবে তাহলে আমাকে ইন্টিগ্রেট তো করতেই হবে। তো ইন্টিগ্রেট করে যদি এবার দেখ, এবার যদি আমি অতগুলো ইউনিট 20,000 লাইনকে ভেঙেছিলাম মানে কতগুলো ইউনিট হয়েছে, প্রত্যেকটা ইউনিটকে আমি একসাথে জুড়ে দিই, তাহলেও তো আবার আমার প্রচুর এরর আসতে পারে। কারণ যেখানে যেখানে জয়েন করছি সেই জয়েনিংগুলোতে আমার এরর আসতে পারে। আবার আমার সেম প্রবলেম হবে যে কোথায় এরর আসছে আমি বুঝতে পারছি না, কারণ এতগুলো ইউনিট আমি একসাথে জুড়ে দিয়েছি। তো আমি কখনোই সেই কাজটা করব না। আমি কি করব, কীভাবে জুড়ব, ধর আমি জুড়ব কীভাবে, ইউনিট 1 আর ইউনিট 2, ইউনিট 1 আর ইউনিট 2কে জুড়ে দিলাম। জুড়ে কত হলো, 40 লাইনস হলো, সেটাকে টেস্ট করলাম।
এরার থাকলে রিজলভ করে নিলাম। তাহলে 40 লাইন্সের এরার ফ্রি হয়ে গেল। এবার ইউনিট 3কে অ্যাড করলাম। ইউনিট 3 মানে তার 60 লাইন্স হয়ে গেল। এবার তার মধ্যে যদি কোনো এরার আসে সেটাকে আবার আমি রিজলভ করলাম, তারপরে এখন 60 লাইন্স এরার ফ্রি হয়ে গেল। এবার তাহলে যখন আমি ইউনিট 4 অ্যাড করার পরে যখন আমি দেখবো এরার আসছে, তখন আমি এটা জিনিস শিওর হয়ে যাবো যে আমার কিন্তু ওই যে 60 লাইন্সের মধ্যে কোনো এরার নেই। তার মানে এরারটা কোথায় আসছে? ঠিক যেখানে নিশ্চয়ই আমি ওই 60 লাইনের সঙ্গে আমার ইউনিট 4টাকে অ্যাড করাচ্ছি, নিশ্চয়ই সেখানেই কোনো এরার আসছে। তার মানে এখন এরার ডিটেকশানটাও কত ইজি হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা বোঝা হলো আমি কীভাবে পুরো ইন্টিগ্রেশনটা করব। একসাথে সব কটা আমি জুড়ে দেবো না, আমি 1 বাই 1 জুড়বো, টেস্ট করব। ইউনিট 4 জুড়লাম, টেস্ট করলাম, ইউনিট 5 জুড়লাম, আবার টেস্ট করলাম, 6 জুড়লাম, টেস্ট করলাম, 7 জুড়লাম, টেস্ট করলাম। এইভাবে কী হবে, আমি ছোটো ছোটো পার্ট করে জুড়লে এরার আসলে সেটাকে ডিটেক্ট করতেও আমার সুবিধা হচ্ছে। আর যদি এরার না আসে তাহলে তো খুব ভালো, তাহলে সেটাকে আমি বারবার করে টেস্ট করে নিচ্ছি যে যেটুকু করে জুড়ছি সেটুকু খুব ভালো কাজ করছে কিনা, তাহলে আমার টেস্টিংটাও খুব ভালো করে চলছে। এইভাবে একটা একটা করে জুড়তে অবশ্যই একসময় আমার পুরো প্রজেক্টটা রেডি হয়ে যাবে, মানে পুরো 20,000 লাইন জুড়ে যাবে, তাই তো? তাহলে এটা হলো আমার ইন্টিগ্রেশন। এবার যখন 20,000 লাইন জুড়ে আমার সফটওয়্যারটা তৈরি হয়ে গেছে, তখন সেটাকে আমি বলি সিস্টেম। এবার আমি যে টেস্টটা করি সেটাকে বলা হয় সিস্টেম টেস্টিং, মানে পুরো সফটওয়্যারটার টেস্ট করা, পুরো সফটওয়্যারটাকে একসাথে, তারপর যা যা ফিচার্স আছে, যা যা সেই সফটওয়্যারটা কাজ করছে, সেই সব কাজগুলো ঠিকঠাক চলছে কি চলছে না, সেইগুলোকে একটা রকম করে টেস্টিং করে, যে টেস্টিংটা আমরা করছি সেটাকে বলা হয় সিস্টেম টেস্টিং। এই সিস্টেম টেস্টিং আবার 3 রকমের হয়। সবথেকে ইম্পর্টেন্ট যে দুটো সেটাকে বলা হয় আলফা টেস্টিং, বিটা টেস্টিং। আচ্ছা, আলফা টেস্টিংটা কি? যখন ধরো আমি হচ্ছে ডেভেলপার, তো বা আমার হচ্ছে একটা ডেভেলপমেন্ট টিম আছে যারা বেসিক্যালি সফটওয়্যারটা বানিয়েছে। এই ডেভেলপমেন্ট টিম যখন এই সিস্টেমটাকে টেস্ট করবে, সেটাকে আমি বলবো আলফা টেস্টিং। মানে আমার যে ডেভেলপমেন্ট টিম যখন টেস্ট করছে সেটাকে বলছি কি আলফা টেস্টিং। আচ্ছা, আরেকটা টেস্টিং হয় সেটা বলছে বিটা টেস্টিং। সেটা তাহলে কে করছে? দেখ, বিটা টেস্টিং কে করছে? আমি যখন একটা কোম্পানি চালাচ্ছি, তার মানে সে আমার একটাই কাস্টমার নেই, আমার নিশ্চয়ই পুরনো অনেক কাস্টমার আছে যাদের সঙ্গে আমি এখনও কাজ করে চলছি। তো সেই সব কাস্টমারদেরকে আমি কী বলি, সেই সব কাস্টমারদের সঙ্গে হয়তো আমি অনেক 4-5 বছর ধরে কাজ করছি। তো সেই কাস্টমাররা হচ্ছে আমার ফ্রেন্ডলি কাস্টমার্স। তো আমি কি করি, যে ওই কাস্টমারকে বলি যে দেখো তো, তুমি এটা টেস্ট করে দেখো যে তোমাদের কেমন লাগছে, সফটওয়্যার টেস্টিংটা কেমন চলছে। তার মানে আমি আমার কিছু ফ্রেন্ডলি কাস্টমারকে দিয়ে এটা টেস্ট করালাম, যেটাকে বলছি আমি বিটা টেস্টিং। তাহলে আলফা টেস্টিং করালাম আমি আমার ডেভেলপমেন্ট টিমকে দিয়ে, বিটা টেস্টিং করালাম আমি আমার কাস্টমারদের দিয়ে। তো তারা যদি হয়তো বললো যে এই ফিডব্যাক দিল যে না, আমাদের মনে হচ্ছে ঠিক জিনিসটা ঠিকঠাক নয়, তাহলে আমরা কি করতে পারছি? তাহলে এই হলো আমার আলফা টেস্টিং আর বিটা টেস্টিং। তাহলে আলফা টেস্টিং হচ্ছে ডেভেলপমেন্ট টিম করে দিল, বিটা টেস্টিং করে দিল হচ্ছে আমার কাস্টমার্সরা। তাহলে আমি মোটামুটি শিওর হয়ে গেলাম যে আমার সফটওয়্যারটা খুব ভালো করে চলছে ও সফটওয়্যারটা সব কাজ ঠিকঠাক হচ্ছে। এবার তাহলে যেটা থার্ড, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। মানে আমি কাস্টমারকে ডেলিভারি করে দিলাম, কাস্টমার এবার যেটা ডেলিভারি করে নিল, সে অবশ্যই কাস্টমার তো টেস্ট করবেই। তো সেই যে টেস্টটা করলো সেটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এবার যেটা লাস্ট, সেটাকে বলি আমি মেনটেনেন্স। এই ব্যাপারটা হচ্ছে কি, যে আমি একটা সফটওয়্যার বানিয়ে দিলাম, তাতেই কিন্তু আমার কাজ শেষ হয়ে যায় না। আমার কিন্তু সেই সফটওয়্যারটা মেনটেনেন্সেরও কাজ আমার কাছেই থেকে যায়। কারণ একটা সফটওয়্যার আমি বানিয়েছি অ্যাজ এ ডেভেলপার, তো সেই সফটওয়্যারটা মেনটেনও কিন্তু আমি সবথেকে বেস্ট করতে পারবো। তো তাই জন্য মেনটেনেন্স মানে কী বলতো, মেনটেনেন্স মানে ব্যাপারটা হচ্ছে যে একটা সফটওয়্যার ঠিকঠাক কাজ করছে কি না, মানে ফর লং টাইম, সেটা 1 বছর, 3 বছর, 5 বছরের কন্ট্রাক্ট থাকে যেগুলো, যে মেনটেনেন্সের জন্য বা সাপোর্টের জন্য। তো সেই সাপোর্টটাকে আমি ঠিকঠাক দিতে পারছি, সেটা আমাকে দিতে হবে। কারণ সফটওয়্যারটা কোনো সময় কোনো প্রবলেম হয়তো দিচ্ছে, বা হয়তো আমার কাস্টমারের মনে হলো সফটওয়্যারে আরও কিছু এক্সট্রা ফিচার আমি অ্যাড করতে চাই, তখন সেটার জন্য আলাদা করে টাকা পয়সা নিয়ে আলাদা করে সেটাকে আরও এনহ্যান্স করা হলো। তো এই সব পার্টগুলোই মেনটেনেন্সের মধ্যে পড়ে। মেনটেনেন্স আবার আমাদের মোটামুটি 3 রকম হয়, যেটা হচ্ছে বেসিক মেনটেনেন্স। প্রথমটাকে বলা হয় কারেক্টিভ মেনটেনেন্স, যার মধ্যে আমি কাস্টমারের যখন সফটওয়্যারটাতে কাজ করছে কিছু হয়তো কোনো এরার্স পেলো,
সেই এররগুলোকে আমি কারেক্ট করে দিলাম। তো এটাকে বলছি আমি কারেক্টিভ মেনটেন্স। একটা থাকতে পারে পারফেক্টিভ মেনটেন্স, যে ধর যখন আমার কোনো ইমপ্লিমেন্টেশন হচ্ছে সিস্টেমটা, তো তখন ধর কিছু একটা ফাংশনালিটি, কোনো একটা ফাংশনালিটিতে এরর আসছে কোনো, বা কোনো একটা ফাংশনালিটি এনহ্যান্স করার দরকার, তখন আমি সেটাকে এনহ্যান্স করে দিলাম, সেটাকে বলা হচ্ছে পারফেক্টিভ মেনটেন্স। আরেকটা থাকে হচ্ছে অ্যাডাপটিভ মেনটেন্স। অ্যাডাপটিভ মেনটেন্স মানে কি, মানে ধর যখন আমার সফটওয়্যারটাকে কোনো নতুন এনভায়রনমেন্টে নিয়ে যেতে হচ্ছে, মানে এনভায়রনমেন্ট মানে ধর একটা সফটওয়্যারকে আমি ডিফারেন্ট অপারেটিং সিস্টেমে নিয়ে যেতে চাই। মানে ধর আমি যে সফটওয়্যারটা বানিয়েছি, সেই সফটওয়্যারটা হয়তো ধর বানিয়েছি আমি একটা উইন্ডোজে চলার জন্য, এবার আমি সেই সফটওয়্যারটাকে অ্যান্ড্রয়েডে চালাতে চাই, আমি আইওএসে চালাতে চাই, তো তখন কী করতে হবে, আমাকে অপারেটিং সিস্টেমের জন্য সেই সফটওয়্যারটাকে অ্যাডাপ্ট করাতে হবে, যে ওই নতুন অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যারটা চলতে পারে। তাহলে এই যে মেনটেন্যান্সটা তখন আমাকে সফটওয়্যারটার জন্য করতে হবে, সেটাকে বলা হয় অ্যাডাপটিভ মেনটেন্যান্স। তাহলে এই হলো কি আমার ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল।